আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো। যারা আমার ভিডিওটা দেখবেন, আপনার ছোট ভাই বোন কেউ যদি থাকে তার কাছে পাঠাবেন, সেন্ড করতে পারেন, তাকে দেখার জন্য একটু নির্দেশনা দিতে পারেন। সে যদি বিবিএ অনার্স, প্রফেশনাল বিবিএ হোক, বিবিএ অনার্স হোক এবং ডিগ্রি হোক, যে সেকশনে সে পড়ে এই সেকশনগুলোতে যদি সে পড়াশোনা করে তাকে ইনফর্ম করবেন। আর আপনি নিজে যদি জানার আগ্রহ থাকে কারো, তাহলে অবশ্যই একটু জানাবেন, কারণ তাদের জন্য এটা উপকারী হবে। আর যারা বিবিএ অনার্স নতুন প্রথম বর্ষ এবং পরীক্ষা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা হলে অবশ্যই সবটুকু ভিডিও দেখতে হবে। এই ছিল আমার কথা। আমি আমার বিষয়গুলো এই একই ক্লাস বারবার নেওয়া হয়, আজকে এই ক্লাসটা নিয়ে রাখবো। আগেও একবার নিয়েছিলাম, 2 খণ্ডে বিভক্ত ছিল ক্লাসটা। আজকে আমি একসাথে আবার নিচ্ছি। অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটা একটু জেনে নিতে হবে, ধৈর্য ধারণ করে সংজ্ঞাটা একটু জানতে হবে। আমরা জানি সারা বিশ্বে বেসিক যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কাইসু কামিলের বইটা, সেটা নাম করা একটা বই, সারা বিশ্ব এই বইটা ভিত্তি করেই কিন্তু সামনে আগানো হয়। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, সংজ্ঞাটা তো জানা থাকতে হবে। অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা তথ্য পদ্ধতি, ইনফরমেশন সিস্টেম, দ্যাট যেটা কি করে আইডেন্টিফাই রেকর্ডস অ্যান্ড ইকোনমিক অ্যান্ড রেকর্ড করে, আইডেন্টিফাই করে, রেকর্ড করে অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। আসসালামু আলাইকুম স্যার। এই আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি একটা লাইভে একটা ক্লাস নিয়ে বুঝছেন, কারণ তাহলে একটু পরে ফোন দিতেছি বুঝছেন। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য পদ্ধতি। হিসাব বিজ্ঞান কি? একটা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হয়, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র, এমনি বললেও হবে। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে সংগঠিত আর্থিক লেনদেনগুলা কি করো, চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও ব্যাখ্যা বিশ্লেষণ করে আগ্রহী পক্ষের নিকট উপস্থাপন করার নাম হলো হিসাব বিজ্ঞান। এটা সংজ্ঞাটা মনে রাখতে হবে। আর অ্যাকর্ডিং টু কাইসু কামিলের মতে, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ করে, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্ট অফ এন অর্গানাইজেশন। ইকোনমিক ইভেন্ট অর্থাৎ আর্থিক ঘটনা, আর্থিক ঘটনাগুলা একটা অর্গানাইজেশনের টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স, আগ্রহী পক্ষ যারা, তাদের নিকট উপস্থাপন করে, দ্যাট ইজ কি অ্যাকাউন্টিং। তো বাংলাতে আমি যেটা আমার মতন যেটা বলি সহজে মনে রাখার জন্য, যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা শাস্ত্র বা বিষয় বা এমন একটা তথ্য পদ্ধতি, এমন একটা প্রসেস, যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন কি করে, আগে আইডেন্টিফাই করে, অর্থাৎ যা লিপিবদ্ধকরণ, শনাক্তকরণ করে, চিহ্নিতকরণ করে, লিপিবদ্ধকরণ করে। লিপিবদ্ধকরণ মানে এটা জাবেদাভুক্তকরণ, শ্রেণীবিন্যাসকরণ মানে এটা খতিয়ানভুক্তকরণ, তারপরে এটা গাণিতিক শুদ্ধতাও যাচাই হইতে পারে, বলতে পারি, তাহলে রেওয়ামিলকরণটা হয়ে যায়। আর্থিক প্রতিবেদন মানে আর্থিক অবস্থা, আর্থিক বিবরণী যেগুলো, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণ, অর্থাৎ আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা এবং অনুপাত বিশ্লেষণ মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা, কোন কোম্পানির আর্থিক বিবরণী, আর্থিক অবস্থা কেমন, সেগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে আগ্রহী পক্ষের নিকট উপস্থাপন করার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। এবার হিসাব বিজ্ঞান এই সংজ্ঞাটা একটু আইডেন্টিফাই করার পরে এবার আরো একটু বিষয় জেনে রাখা উচিত, বা ভালো যদি জেনে রাখতে পারো, যারা নতুন তাদের জেনে রাখাই দরকার। যে কোনো ইভেন্টই, যে কোনো প্রত্যেক ইভেন্টই কি, প্রত্যেক ইভেন্টই গঠন লেনদেন না, প্রত্যেক ইভেন্টই ট্রানজেকশন না, তবে প্রত্যেক ট্রানজেকশনই ইভেন্ট হলো কোনো কিছুর পরিবর্তনটা ইভেন্ট। তাহলে এই 3টা বৈশিষ্ট্য আমি একটু বাংলাতেই লিখে রাখি। 3টা বৈশিষ্ট্য যদি পাওয়া যায় কোনো ঘটনার মধ্যে, তাহলে সেটাকে কি বলা যাবে, সেটাকে লেনদেন বলা যাবে। ঘটনা 3টা কি কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যদি টাকার অঙ্কে পরিমাপ করা যায় তাহলে সেটা কি হবে, পরিমাপযোগ্য। যদি হয় পরিমাপযোগ্য হবে। 2 নম্বর হলো 2টা পক্ষ থাকবে। পক্ষ থাকবে কয়টা? 2টি পক্ষ থাকবে। দ্যাট মিন 2 বা 2 এর অধিক হিসাব থাকবে আর কি, হিসাব পক্ষ জড়িত থাকবে, 2টি পক্ষ। তারপরে হলো আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। আর নিচের লেভেলের স্টুডেন্ট হলে বা এই আর্থিক অবস্থার পরিবর্তনে একটু বিশদ আমি অল্প সময় বলে দিব। যারা কমার্সের স্টুডেন্ট তাদের বোঝা আছে, অবশ্যই জানা আছে যে আমরা জানি হিসাব সমীকরণের মূল উপাদান এই 3টা, এল প্লাস ওই। যে লেনদেনের কারণে হিসাব সমীকরণের 2 দিকে যোগফলের পরিবর্তন হয়, সেই পরিবর্তন হলো আর্থিক অবস্থার পরিবর্তন। কিন্তু 2 ধরনের, একটা হলো নিট বা পরিমাণগত পরিবর্তন, নিট অথবা পরিমাণগত পরিবর্তন, আর একটা হলো কাঠামোগত বা গুণগত পরিবর্তন। এখন এই 2টার মধ্যে 2টা লেনদেন দেয়। যে লেনদেনের কারণে হিসাব সমীকরণ উভয় দিকে যোগফলের পরিবর্তন হয়, সেটার নাম হলো কি, নিট পরিবর্তন। তাহলে আমি যেমন আমার যদি 50,000 টাকা হয়
অ্যাসেট 20,000 টাকা যদি লাইবিলিটিস হয়, মালিকানা হবে 30,000 টাকা, অ্যান্ড স্যালারি পেড 5,000 টাকা, তাহলে ক্যাশ 5,000 কমে যাবে, আর এক্সপেন্স হলে মালিকানা কমে যায়, তাহলে 5,000 টাকা মালিকানাও কমে যাবে। তাহলে এদিকে যোগফল হলো 25,000 আর এদিকে 20,000, আর এদিকে যোগফল কত 45, 45,000, অর্থাৎ উভয় দিকের যোগফল কত 45। তার মানে যোগফলটা চেঞ্জ হয়ে যাওয়া মানে কি, সেটা হলো নিট পরিবর্তন বা গুণগত পরিবর্তন। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই পরিবর্তন বলতে কেমন এটাও তো একটু জানা থাকতে হবে। আর যে লেনদেনের কারণে হিসাব সমীকরণে যোগফলে কোনো পরিবর্তন হবে না, আমি যদি একটা ফার্নিচার কিনি 10,000 টাকা দিয়ে, তাহলে ক্যাশ টাকা 10,000 কমে যাবে, আর কি হবে ফার্নিচার নামে আরেকটা অ্যাসেট বেড়ে যাবে। দ্যাট মিনস আমার কত হবে, টোটাল অ্যাসেট কত হবে, এদিকে 35 হবে, এদিকে 10 হবে, টোটাল যোগফল কত 45,000 টাকা। এটা শুধু জেনে রাখার জন্য, হয়তো অনেকে পড়ে চলে আসতো, এটি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা বেশি কাজে লাগে, যেহেতু তোমরা মাত্র আসছো, মানুষকে বুঝাইতে গেলে যে পরিবর্তনটা যেটা আসলে কি। এই হিসাব সমীকরণের মধ্যে যে হিসাব সমীকরণকে প্রভাবিত করতে পারে এমন ঘটনার সময় কিন্তু লেনদেন, আরো সহজ সংজ্ঞা বলা যায়, অর্থাৎ হিসাব সমীকরণের মধ্যে যে লেনদেনের কারণে হিসাব সমীকরণ যোগফল পরিবর্তন হয় সেটার নাম কি, নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। আর কাঠামোগত পরিবর্তন হলো যে লেনদেনের কারণে হিসাব সমীকরণের উভয় দিকে যোগফল কি হয় না, পরিবর্তন হয় না। এই ছিল একদম শুরুতে আলোচনা, কোন লেনদেনগুলো ঘটানো হবে। 3টা বৈশিষ্ট্য মনে রাখলে যে কোনো মানুষের পক্ষে সহজেই এটা কি অ্যাকাউন্টিং এ আলোচনা হবে কিনা সেটা সে আইডেন্টিফাই করতে পারবে। তারপরে আমাদের জানতে হবে যে অ্যাকাউন্টিং করার আগে অ্যাকাউন্টিং এর যে প্রকারভেদ, বেসিক যে ফরম্যাটটা, সংজ্ঞাটা তো জানলাম, কোনগুলা লেনদেনের মধ্যে হবে সেগুলো জানা হলো। এবার আমাদের জানতে হবে হিসাবের প্রকারভেদগুলো একটু জানা থাকতে হবে। হিসাবের কি জানা থাকতে হবে, প্রকারভেদ জানা থাকতে হবে। আর হিসাবের প্রকারভেদ জানা না থাকলে ডেবিট ক্রেডিট যদি নির্ণয় করা না যায় তাহলে কিন্তু আর সামনে আগানো যাবে না। বেসিকটাই হলো দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম যেটা সেটা। তাহলে কাইন্ডস অফ অ্যাকাউন্ট, হিসাব প্রধানত 5 প্রকার, এটা আমরা সবাই জানি। হিসাব 5 প্রকার, যেমন অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটিস, অনার সিকিউরিটি। এই 5টা অ্যাকাউন্টের মধ্যে এই 2টা জন্মগতভাবে অ্যাসেট এবং এক্সপেন্স সাধারণত কি ডেবিট, আর ইনকাম, লাইবিলিটিস, অনার সিকিউরিটি সাধারণত কি ক্রেডিট। আবার এই 2টা যদি বাড়ে ইনক্রিজ হয় তাহলে আবার ডেবিট হবে, ডিক্রিজ হলে ক্রেডিট হবে। আর এই 3টা যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে কি হবে, ডেবিট হবে, ইনক্রিজ হলে ক্রেডিট হবে। এবার জানতে হবে অ্যাসেট, তো হোয়াট ইজ অ্যাসেট। অ্যাসেটের 3টা বৈশিষ্ট্য, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু নো 3 ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেট, ইউ ক্যান আইডেন্টিফাই হোয়াট ইজ অ্যাসেট অর এক্সপেন্স। অ্যাসেট কোনটা, এক্সপেন্স কোনটা আইডেন্টিফাই করা অতি সহজ হবে যদি অ্যাসেটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি, অ্যাসেটকে যদি চিনতে পারি। অ্যাসেটের 3টা বৈশিষ্ট্য হলো যে টু জেনারেট প্রফিট, মুনাফা অর্জন করবে, যে লায়াবল টু মানে ইট ইজ এবল টু পে লাইবিলিটিস, দায় পরিশোধে সক্ষম হবে, এবং ফিউচার বেনিফিট, দ্যাট ইজ ফিউচার বেনিফিট। হ্যাঁ, যে ফিউচার বেনিফিট উইল কাম ফ্রম, দ্যাট ইজ অ্যাসেট। যদি ফিউচার বেনিফিট আসে তাহলে সেটা অ্যাসেট হবে। 3টা বৈশিষ্ট্য, জেনারেট প্রফিট, ফিউচার বেনিফিট, আর একটা হলো দায় পরিশোধে সক্ষম, সেটা হলেই অ্যাসেট হবে। এখন আমাদের সামনে অনেক ধরনের অ্যাকাউন্টিং হিসাব নিকাশ চলে আসবে, কিন্তু সবগুলাই কি অ্যাসেট হবে কিনা এক্সপেন্স হবে সেটা বোঝার জন্য মনে হয় এই উদাহরণটাই যথেষ্ট, যে 3টা বৈশিষ্ট্য মনে রাখতে পারলে অ্যাসেট আইডেন্টিফাই করা সহজ হবে। যে কোনো মানের স্টুডেন্টই হোক, সে বাংলা অন্য বিষয়ের স্টুডেন্ট হলেও কিন্তু আমার মনে হয় সে আইডেন্টিফাই করতে পারবে কোন বিষয় থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, সেটা বোঝাই যাচ্ছে। যেমন আমরা যদি একটা বিল্ডিং করি সেটা থেকে সুবিধা পাবো, আমি যদি একটা গাড়ি কিনি সেটা থেকে সুবিধা পাবো, যেমন আরো বিষয় জার্নালে তো এখনো যাচ্ছি না, সেই জন্য অনেক বিষয় একসাথে আলোচনা করছি। 3টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, তাহলে সামনের ক্লাসটুকু দেখলে এই জাবেদা সংক্রান্ত অ্যাকাউন্টিং এর যে বেসিক ফরম্যাটটা চলে আসবে মাথায়। এক্সপেন্স হলো অ্যাসেটের যে অংশ বুক করে ফেলছি, তার মানে কি যে 3টা বৈশিষ্ট্য বলছি 3টার মধ্যে কোনোটার বৈশিষ্ট্য কি থাকবে না, এক্সপেন্সের মধ্যে থাকবে না। এই এক্সপেন্সের কারণে ভবিষ্যতে কোনো সুবিধা পাওয়া যাবে না, এই এক্সপেন্সের কারণে ভবিষ্যতে আর মুনাফা ক্রিয়েট হবে না, এই এক্সপেন্স দ্বারা কোনো দায় পরিশোধ করা যাবে না। এই 3টা বৈশিষ্ট্য এই এক্সপেন্সের মধ্যে থাকবে না, অর্থাৎ সম্পদের যে অংশ বুক করা হয়ে গেছে, দেয়ার ইজ নো ফিউচার বেনিফিট, দ্যাট ইজ এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সের বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম যে অ্যাসেটের যে বৈশিষ্ট্য ছিল সেটি এক্সপেন্সের মধ্যে থাকবে না। যেমন আমরা বিদ্যুতের বিল, বিদ্যুৎ ফ্যান, কিন্তু ফ্যানটা কিন্তু অ্যাসেট, কিন্তু বিদ্যুতের বিলটা যেটা আমরা ব্যবহার করি এইটা থেকে ভবিষ্যতে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। আজান পড়তেছে, আজানের জন্য একটু বিরতি থাকবে, তারপরে বাকি সময়টা আমি আবার শুরু করব।
কারণ বারবার ক্লাস নেওয়া যাচ্ছে না। এটা আমি আজকে সবটুকু পর্ব শেষ করব। যারা আগ্রহী স্টুডেন্ট, যারা পেমেন্ট করে তারা সবটুকু ভিডিও দেখে, আর যারা পেমেন্ট করে না তারা আসলে ওই ভিডিও সবটুকু দেখে না। এটাই হলো বাস্তবতা। তাহলে আমি চলে আসলাম এই অ্যাসেটের সংজ্ঞা বললাম। এক্সপেন্স হলো যে বিষয়টা থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো না। আমরা যদি 20 বছর একটা জায়গায় ভাড়া থাকি, তারপরে যদি বলে আমাকে 1 বছর ফ্রি থাকতে দেন, সে কিন্তু দিবে না। কিন্তু আমরা যদি 10 বছর 5 বছর মিলে এই যে কিস্তিভিত্তিক যদি একটা প্লট কিনে ফেলি, সেই প্লটের টাকাও কিন্তু আমার হাত থেকে যাচ্ছে, ভাড়ার টাকা আমার হাত থেকে যাচ্ছে। কিন্তু উভয়টার মধ্যে যে প্লট কেনার জন্য যে টাকাটা যাচ্ছে সেটা আমার অ্যাসেট অর্জনের জন্য যাচ্ছে, সেটা কিন্তু মূলধনী ব্যয় হবে, সেটা আমার অ্যাসেট হবে। কারণ ওই কেনা হয়ে গেলে যখন আমি প্লাটে উঠবো আর কোনোদিন টাকা দিতে হবে না। এটা আমরা অ্যাভেলেবেল বুঝতে পারি। অ্যাসেটে যে অংশটা আমরা বুক করে ফেলি, একটা লোক কাজ করলো, কয়েক বছর করলো, কিন্তু সে তাকে যদি 1 মাস বা 2 মাস বা 1 বছর বেতন দেওয়া না হয়, সে ফ্রি আর কাজ করে দিবে না। অর্থাৎ সে চলে গেলে তার যে সার্ভিসটা ছিল সেটা কিন্তু অফ হয়ে যাবে, সুতরাং তার দ্বারা বেনিফিটও পাওয়া যাবে না। তার কারণে এই এক্সপেন্স থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে না, এগুলো মনে রাখতে হবে। আর ইনকাম হলো কি? ইনকাম হলো আমরা সার্ভিস প্রদানের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে কি করি, ইনকামটা অর্জিত হয়। আমরা বেশি যদি রিসিভ করি, কি যতটুকু রিসিভ করি, রিসিভ মোর দেন প্রোভাইডেড, যা প্রদান করি তার চেয়ে বেশি রিসিভ করি, তখনই কি হয়, ইনকাম সংগঠিত হয়। লাইবিলিটিস হলো আমরা বলছিলাম অ্যাকাউন্টিং এর টোটাল অ্যাসেট দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে মালিক পক্ষের দাবিদার, আর একটা হলো তৃতীয় পক্ষের দাবিদার। মালিক পক্ষ ব্যতীত অন্য পক্ষের দাবির নাম হলো প্রতিষ্ঠানের মালিক পক্ষ ব্যতীত অন্য পক্ষের দাবির নাম কি, লাইবিলিটিস বা দায়। আর মালিকের যে পরিমাণ দাবি আছে সেটা হচ্ছে অনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। এই ছিল মূল বিষয়। এখন এই দুইটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। আর ইনকামের মধ্যে কি আছে, সেলস হচ্ছে অন্যতম ইনকাম। আর ক্যাপিটাল গেইনও হয় যখন কোনো মূলধনী অ্যাসেট বিক্রি করে আবার বেশি টাকা পাওয়া যায়, সেটা হলো ক্যাপিটাল। অন্যতম উপাদান হলো ইনকামের যে সেলস হলো ইনকাম, এবং সার্ভিস রেভিনিউ হলো ইনকাম। আর ব্যাংকিং প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের জন্য ইন্টারেস্ট হলো তাদের অপারেটিং ইনকাম, কিন্তু কারণ তাদের কাজই হলো সুদ নেওয়া এবং মানুষ থেকে ডিপিএসের উপর সুদ দেওয়া। আর লাইবিলিটিস তো বুঝিও, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক লোন, আর ক্রেডিট এক্সপেন্সেস, ক্রেডিট পার্সেস, এগুলো হচ্ছে লাইবিলিটিস। আর অনার সিকিউরিটি হলো ক্যাপিটাল, হলো মালিক যদি কোম্পানিতে ইনভেস্ট করে সেটা হলো ক্যাপিটাল, এবং মালিক ক্যাপিটাল ব্যতীতও কিন্তু কোম্পানিতে পাওনা হয়। টোটাল পাওনাটা হলো অনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। আর মালিক যদি কোম্পানিতে কোনো কিছু নিয়ে নেয় তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়, যেমন ড্রয়িংস। আর মালিকের কোনো ব্যয় যদি কোম্পানিতে সংগঠিত হয়, মালিকের কোনো ব্যয় যদি কোম্পানি বহন করে, তাহলে সেটা হবে ড্রয়িংস। এবার আমি ধারাবাহিকভাবে আমি যা লিখে রাখছি সবগুলো একটু বলে যাব। আশা করি যারা অন্য ব্যাকগ্রাউন্ড, আমরা অলরেডি অন্য ব্যাকগ্রাউন্ড হোক আর অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হোক, সবার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই ক্লাসগুলো কিন্তু আমরা আগে করছি। যারা অ্যাকাউন্টিং বা সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ডে আসো, তোমরা কিন্তু আগে এটি করছো। আমরা এতকাল হিসাব বিজ্ঞান করছি পেরিয়ডিক সিস্টেম। এখন পেরিয়ডিকের বাইরে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম।
পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলো দৈনিক স্টকের পরিমাণ জানা যাবে। আর কারো যদি প্রয়োজন হয় এই নাম্বারে ফোন দেওয়া যেতে 01 এই নাম্বারটা যদি আমার এখন আর নাই, এটা কেটে দিলাম। তো এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে, প্রয়োজন হলে কমেন্টস করবেন, ইউটিউবে এটা প্রচার করা হবে। পেরিয়ডিক সিস্টেম হলো প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য সময় অনেক লাগবে, যে একটা দোকানদার সে বিজনেস শুরু করলো, তার এই স্টকে কত টাকার পণ্য সেটা যদি মূল্যায়ন করতে না পারে তাহলে প্রফিট বের করা সম্ভব না। বছরে একবার বা হিসাবকাল শেষে বের করা হয়, সেটা হলো পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ক্লোজিং স্টকের ভ্যালুটা। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলো দৈনিক কি করা হয়, অনেকগুলো দোকানে অনলাইন শপিং যেগুলো আছে কম্পিউটার ভিত্তিক, পণ্য কিনলে অ্যাড করে, আবার যখন পণ্য বিক্রি হয় তখন সাথে সাথে মাইনাস হয়, অর্থাৎ ওদের মেমোটা দেয় কিন্তু কম্পিউটার থেকে প্রিন্ট হয়। তাদের দোকানে দৈনিক কত টাকার স্টক জানা আছে না আছে সব জানা যাবে। যার জন্য পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করার সময় কিছু ভিন্ন জাবেদা আছে, সেই জাবেদাগুলো আমি বলে দিচ্ছি, অনেক স্টুডেন্ট এই জাবেদাগুলো পারে না। যেমন ফর পারচেজ মার্চেন্ডাইজ, ফর পারচেজ গুডস যদি পারপিচুয়াল ইনভেন্টরি বলে দেয় এবং ফর পারচেজ গুডস হয় অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়, ফর ক্যাশ হয় অথবা অন অ্যাকাউন্ট অন ক্রেডিট। অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে বাংলা হলো বাকিতে, এই জায়গায় কিন্তু বাকি নাই, আমি বলে দিলাম। অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে কি বাকিতে, বাকিতে ক্রয় ফ্রম মিস্টার হাসান যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে বাকিতে ক্রয় করা হলো। তাহলে সেই পদ্ধতিতে যখন আমরা পারচেজ করবো তখন এই পারচেজ না লিখে কি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশে হলে ক্যাশ ক্রেডিট লিখবো, বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখবো। আর এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করা হয় সম্পদ মনে করে ডেবিট করা হয়। যতদিন পর্যন্ত এই মার্চেন্ডাইজটা আমার স্টকে থাকবে ততদিন পর্যন্ত এই স্টকটাকে সম্পদ মনে করা হয়, যার জন্য এটা ডেবিট করা হয়। আর পেরিয়ডিক সিস্টেম হলে পারচেজ ডেবিট করা হয়, সেটাকে ব্যয় মনে করে ডেবিট করা হয়। এবার ফর সোল গুডস পণ্য বিক্রি করা হয়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর ক্যাশ আর ব্র্যাকেটে আছে কস্ট প্রাইস। ক্যাশ হচ্ছে 80,000 টাকা, কস্ট প্রাইস 45,000 টাকা, অন অ্যাকাউন্ট অন ক্রেডিট থাকতেও পারে। ফর সোল গুডস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফর ক্যাশ 80,000 টাকা, আর কস্ট প্রাইস ব্র্যাকেটে যখন কস্ট প্রাইস উল্লেখ থাকবে অন অ্যাকাউন্ট অথবা টু মিস্টার রুবেল, যে কোনো মানুষের নাম উল্লেখ থাকলে, প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে আমরা বাকিতে ট্রানজাকশন মনে করি। তাহলে এটা জার্নালটা হবে এই ক্ষেত্রে দুইটা জাবেদা দিতে, কয়টা জাবেদা দিতে হয়, দুইটা জাবেদা। নর্মাল যে একটা জাবেদা হয় সেটা কিন্তু আমরা আগে থেকে জানি, নর্মাল যে একটা জাবেদা সেটা জাবেদা আমরা আগে থেকে জানি। নতুন একটা জাবেদা দিতে হবে, সেটা হলো ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট 80,000 টাকা। ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 80,000 টাকা, এই জাবেদা আমরা আগেও পারি। ক্যাশে বিক্রি করলে ক্যাশ, বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল। টু রেকর্ড সেলস প্রাইস। আরেকটা ছিল যদি এই কস্ট প্রাইসের জন্য আরেকটা জাবেদা দিতে হবে, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টু রেকর্ড কস্ট প্রাইস। পারপিচুয়াল সিস্টেম হলে সেলসে দুইটা জাবেদা হয়, মনে রাখতে হবে। সেলস রিটার্ন যদি হয়, সেলস রিটার্ন 5,000 টাকা, কস্ট প্রাইস 4,000 টাকা। গুডস রিটার্ন ফ্রম যদি হয় তাহলে বুঝো আমরা ফেরত আসছি, সেটা হলো বিক্রয় ফেরত। সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5,000 টাকা একটা জানাল হবে। সেলস রিটার্নও জাবেদা আরেকটা হবে, সেটা হলো কি, আগে যেমন ছিল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এবার হবে কি টু রেকর্ড সেলস রিটার্ন, আর টু রেকর্ড দ্বিতীয় জাবেদাটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 4,000 টাকা। ক্লিয়ার বিষয়টা? টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি, রিটার্ন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, টু রেকর্ড ভ্যালু অফ রিটার্ন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য রেকর্ড করা যদি হয়। পার্সেজ রিটার্ন হলে জাবেদা একটাই হবে, পার্সেজ রিটার্ন টু, যদি পার্সেজ রিটার্নের পরে টু থাকে তখন বুঝো আমি ফেরত দিছি, তার অবশ্যই আমি আগে ক্রয় করছিলাম, 3,000 টাকা পণ্য তার কাছে ফেরত দেওয়া হলো হাসানের কাছে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 3,000 টাকা হবে। সর্বশেষ ছিল কি 5টা জাবেদা বলছিলাম টোটাল, পারপিচুয়াল সিস্টেমে ভিন্ন জাবেদা হবে। ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন, ক্যারিজ ইন মানে ক্রয় পরিবহন, ইনওয়ার্ড অথবা ইন যাই হোক ক্রয় পরিবহন, আর ফ্রেইট ইন এই শব্দ হলো ক্রয় পরিবহন। তো ক্রয় পরিবহন যদি 4,000 টাকা হয় তাহলে আমরা কি লিখবো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। পারপিচুয়াল ইনভেন্টরি হওয়ার কারণে আমরা কি লিখতে পারবো না, ট্রান্সপোর্টেশন ইন ক্রয় পরিবহন এই শব্দটা লিখতে পারবো না। কি লিখতে হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। আদারওয়াইজ কিন্তু আমরা কি লিখতাম, মার্চেন্ডাইজ ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিজ ইন বা ইনওয়ার্ড লিখতাম, কিন্তু এই শব্দগুলোর মানে হচ্ছে ক্রয় পরিবহন। যদি আউটওয়ার্ড দিয়ে দেয় তাহলে হয়ে যাবে কি, বিক্রয় পরিবহন। ক্লিয়ার বিষয়টা? এবার আসি, এই যে আউট যদি হয়, ট্রান্সপোর্টেশন আউট, ট্রান্সপোর্টেশন ক্যারিজ আউট, আউটওয়ার্ড, ফ্রেইট আউট, বিক্রয় পরিবহন। আরও কিছু বিষয় জেনে রাখা দরকার। বলছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এই বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো, প্রফেশনাল বিবিএ এবং বিবিএ অনার্সের হোক না কেন,
কোনো শব্দে তোমরা এটা পাইবা এফওপি ডেস্টিনেশন ফ্রি অন বোর্ড, এটা যদি উল্লেখ থাকে তাহলে বুঝবে আমি পণ্য কিনবো, এটার ভাড়া দিবে কে? বিক্রেতা। যেমন ডাক্তারের দোকানদারের ক্ষেত্রে যখন ডাক্তাররা যখন এই ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী যারা ফার্মাসি আছে তারা কিন্তু যখন কোম্পানিতে ওষুধের অর্ডার দেয় তখন ওষুধগুলা কিন্তু কি করে দোকানে ওই ওষুধ কোম্পানি দিয়ে যায়, এই ড্রাইভারের গাড়ির কোনো ভাড়া কিন্তু দোকানদার বহন করে না, কিন্তু আপনি নিজ থেকে কেউ ওষুধ আনলে সেটার ভাড়া কিন্তু আপনার দিতে হবে। সিম্পল হিসাবে এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। তো এই ক্ষেত্রে ক্রেতার বইয়ে কোনো জার্নাল হবে না, বিক্রেতার বহন খরচের জন্য জার্নাল করবে। যেমন ওষুধ কোম্পানিগুলো বিক্রেতা বহন করবে, এফওপি ডেস্টিনেশন থাকলে ফ্রেইটিনের জন্য কোনো জার্নাল ক্রেতার বইয়ে হবে না, বিক্রেতার বইয়ে হবে। বিক্রেতা বলে যে আমি বিক্রিত পণ্যের বিক্রয় পরিবহন, বিক্রেতার বইয়ে জার্নালটা হবে বিক্রয় পরিবহন নাম দিয়ে। এফওপি শিপিং পয়েন্ট থাকলে পণ্যের বহন খরচ ক্রেতা পরিশোধ করবে। ক্রেতা আমি পণ্য কিনছি নর্মাল যেটা আমরা করি সেটা আমরা বহন করব। পারপিচুয়াল সিস্টেম হলে তখন আমাদের কি লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। বাকি যদি পরিবহন পণ্য নিয়ে আসি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। ক্লিয়ার? যে বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো জানা দরকার, একটু কমায় দাও, কমায় দেয়। এই শব্দগুলো মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, এইটি একটা না একটা থাকবেই পরীক্ষার মধ্যে। সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস রেন্ডার্ড, কমপ্লিটেড, পারফর্ম ফর ক্যাশ। সার্ভিস প্রোভাইডেড থাকতে পারে, রেন্ডার্ড থাকতে পারে, কমপ্লিটেড থাকতে পারে, পারফর্ম থাকতে পারে, ফর ক্যাশে হইতে পারে, অন অ্যাকাউন্ট অন ক্রেডিটে হইতে পারে একটা শব্দ। সেই ক্ষেত্রে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট যদি বাকিতে হয়, ক্যাশ হলে কি লিখবো কি ক্যাশ ডেবিট, আর বাকি ক্যাশ এবং বাকি দুইটাই হইতে পারে তখন ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করব। এদিকে প্রোভাইডেড থাকতে পারে, রেন্ডার থাকতে পারে, কমপ্লিটেড থাকতে পারে, পারফর্ম থাকতে পারে, কোনোটাই আমরা কিন্তু লিখবো না, সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখবো। আবার যদি এমন হয় সার্ভিস প্রোভাইডেড বাট রিসিভড বাট নট রিসিভড, টাকা সার্ভিস প্রোভাইড করলাম নট রিসিভ বললো, অথবা বিল রিসিভড, বিল রিসিভ দ্যাট মিনস ডিউ, টাকা পাই নাই, সার্ভিস বাট কমপ্লিটেড বাট টাকা এখনো রিসিভ করা হয়নি, সেই ক্ষেত্রে কি করতে হবে? ওই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এই সবগুলা মিনিং কিন্তু বাকি। ক্যাশ থাকলে তো বুঝবোই, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো অন অ্যাকাউন্ট অন ক্রেডিট কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে আমরা ক্যাশ ধরে নিব। সেই ক্ষেত্রে যাবো ক্যাশ হলে ক্যাশ ডেবিট, আর বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। দুইটা একসাথে হলে ক্যাশ ডেবিট করবো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করবো, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করবো। এই ছিল জার্নালের কিছু বেসিক বিষয়, তারও কিছু বিষয় আলোচনা করব। অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেই বিষয়টা একটু জেনে রাখা দরকার। এ সমান এল প্লাস ওই, অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার্স সিকিউরিটি, এই তিনটা হলো হিসাব সমীকরণের মূল উপাদান, মনে রাখতে হবে। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটা উপাদান, সেগুলো আমি লিখে রাখছি। যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল আর ক্যাপিটাল। ক্যাপিটাল যখন মালিক আনয়ন করবে তখন কি হবে? টোটাল অ্যাসেট থেকে বিগিনিং লাইবিলিটি বাদ দিয়ে আমাদের কি করতে হবে? ক্যাপিটালে করে টাকা লিখতে হবে। তারপরে ছিল ইনকাম। ইনকাম হলে কি হবে? ক্যাশ ইনকাম দুইভাবে হয়, ইনকাম হলে ক্যাপিটাল বাড়ে, ক্যাপিটালের ঘরে প্লাস করতে হবে, অনার্স সিকিউরিটির ঘরে প্লাস হবে, আর ক্যাশের ঘরে প্লাস হবে। ইনকাম যদি বাকিতে হয়, নগদে হোক বাকিতে হোক, ক্যাপিটাল কিন্তু যোগ হবেই। আর অন ক্রেডিট হলে অ্যাকাউন্ট রিসিভেবল কি করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস করতে হবে। আর এক্সপেন্স হলেই ক্যাপিটাল মাইনাস হবে, এবং এক্সপেন্স যদি নগদে হয় তাহলে ক্যাশ মাইনাস হবে, আর এক্সপেন্স যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল প্লাস হবে। একই পক্ষে প্লাস এবং মাইনাস। আর ড্রয়িংস তো অবশ্যই নগদে করতে হয়। মালিক যদি কোম্পানিতে কোনো কিছু নিয়ে নেয় তাহলে ক্যাপিটাল কমবে প্লাস ক্যাশ কমবে, এই বিষয়টা। আর মালিক যদি পারপিচুয়াল পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়, গুডস উইথড্র করে যদি মালিক, তাহলে একবার ক্যাপিটালে প্লাস হবে আর একবার ক্যাপিটালে মাইনাস হবে, কারণ উত্তোলনের কারণে মালিকানা কমবে। যেহেতু পণ্য উত্তোলন করছে তাহলে আমাদের ব্যয় হ্রাস পাবে। ব্যয় হ্রাস পেলে কি হয়? ব্যয় হ্রাস পেলে আয় বৃদ্ধি পায়। এই জন্য একবার ক্যাপিটাল বাড়বে আর একবার ক্যাপিটাল কমবে যদি পেরিয়ডিক সিস্টেম হয়। আর হিসাব সমীকরণের দুই পক্ষে কি হবে না, যখন এটার বামপক্ষ ডানপক্ষ আছে, বামপক্ষে যখন কোনোটা একটা প্লাস করবো ডানপক্ষ অবশ্যই প্লাস করতে হবে। বামপক্ষে যদি মাইনাস হয় তাহলে ডানপক্ষ অবশ্যই মাইনাস হবে। তবে একই পক্ষে একসাথে কি হতে পারে? যোগ বিয়োগ হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটাও যে পয়েন্টটা মনে রাখতে হবে, অ্যাসেট এবং লাইবিলিটিস ইনক্রিজ অর ডিক্রিজ কোনোটাই কি হবে না, এই মালিকানা সত্ত্বে আসবে না। এই চারটা উপাদান আসবে। বাকি যেমন অ্যাসেট ক্যাশ পরিশোধ করা হলো, ৫,০০০কে যদি আমরা ক্যাশে পে করি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। তো
তাহলে পাওনাদারও কমলো এবং ক্যাপিটাল ক্যাশও কমলো, দুই পাশেই কমবে, কোনো মালিকানা সত্ত্বে তার প্রভাব পড়বে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো, তাহলে ক্যাশ বাড়বে আর ব্যাংক লোন বাড়বে, কিন্তু মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়বে না। আর একটা বিষয় লিখেই রাখছি যে মালিকানা সত্ত্ব অনার্স সিকিউরিটিকে প্রভাবিত করে 4টি উপাদান: ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স, ড্রয়িংস অথবা উইথড্রয়াল থাকতে পারে। এই বিষয়গুলো বলা হয়ে গেল। এবার ইনভেন্টরি একটা মার্চেন্টের একটা অধ্যায় আছে, ওই জায়গায় কিছু বিষয় আছে শর্টকাট আসে, সেগুলো একটু টার্মগুলো জেনে রাখা উচিত, না হয় জার্নাল বোঝা অনেক কষ্ট হয়ে যাবে। সেটা হলো ডেবিট নোট। ডেবিট নোটটা কি, এটা আমরা অলরেডি 9-10 যারা 6-7 9-10 এবং ইন্টারমিডিয়েট থাকতে ডেবিট নোট সম্পর্কে অনেক পড়ছো, এই জায়গায় এত বিস্তারিত নাই, কিন্তু ডেবিট নোট তৈরি করা লাগে না, কিন্তু ডেবিট নোটটা কি, ক্রেডিট নোটটা কি, এই দুটো সম্পর্কে আইডিয়া অবশ্যই রাখতে হবে। ডেবিট নোট হলো ক্রেতা ক্রয়কৃত পণ্য ফেরত দিলে যে চিঠি বা পত্র লেখে তাই হলো ডেবিট নোট। অর্থাৎ পণ্য আমি কিনলাম, পণ্যটা আমার ভালো হয় নাই, ভালো না হওয়ার কারণে সেই পণ্যটা ফেরত দিব। পণ্য যদি মন মতো না হয়, আমি পণ্য কিনছি এবং সেই পণ্য ফেরত দিব, ফেরত দিলে আমি কি করব, বিক্রেতাকে জানিয়ে দিব আপনার পণ্যটা মানসম্মত না হওয়ার কারণে আমি ফেরত দিলাম। ফেরত দেওয়ার কারণে কি করব, এই ডেবিট নোট প্রস্তুত করা হয়। তাহলে ডেবিট নোট প্রস্তুত করা, ডেবিট নোট সেন্ড করা, ডেবিট নোট কে লিখে সেটাও একটা প্রশ্ন হইতে পারে। ডেবিট নোট প্রশ্নে যেহেতু এটা 9-10 বা ইন্টারমিডিয়েট লেভেল না, সেই জন্য ডেবিট নোট প্রিপেয়ার করতে হবে না, বাট ডেবিট নোট সেন্ড এবং রিসিভ এই শব্দটা কিন্তু থাকবে। ডেবিট নোট সেন্ড করা মানে বুঝতে হবে পার্সেজ রিটার্ন, ডেবিট নোট রিসিভ করা মানে ডেবিট নোট সেন্ড করা মানে পার্সেজ রিটার্ন, তো রিসিভ করা মানে সেলস রিটার্ন, উল্টা হবে বিষয়টা, এটা মনে রাখতে হবে এই ডেবিট নোট সংক্রান্ত বিষয়টা। এবং ক্রেতা প্রস্তুত করে বিক্রেতা বরাবর প্রেরণ করে। এবার আসি ক্রেডিট নোট। ক্রেডিট নোট হলো বিক্রেতা বিক্রয়কৃত পণ্য ফেরত পেয়ে ক্রেতাকে যে পত্রের মাধ্যমে অবহিত করে তাই হলো ক্রেডিট নোট। বিক্রেতা ক্রেডিট নোট প্রস্তুত করে ক্রেতা বরাবর প্রেরণ করে। এবার নর্মাল যে বৈশিষ্ট্য, ক্রেডিট নোট সেন্ড করা মানে বিক্রয় ফেরত, ক্রেডিট নোট রিসিভ করা মানে কিন্তু ক্রয় ফেরত, মনে রাখতে হবে। অত নোট শব্দটা কিন্তু থাকবে না, অনেক সময় থাকবে কি ক্রেডিট রিসিভ শুধু বলবে, আর এই ক্রেডিট রিসিভ এটা কি রিসিভ, আসলে কি বোঝা যাচ্ছে? মূল উৎপত্তি হলো এই ক্রেডিট নোট থেকে কিন্তু ক্রেডিট রিসিভ আসছে। অনেক সময় আমরা অঙ্ক করতে এগুলা পাবো, এই জন্য আগে বেসিক যে ফরম্যাট, বেসিক যে শব্দগুলা এগুলা বলে রাখছি, বা এই জায়গায় আমি আবার লিখেও রাখছি। ডেবিট নোট সেন্ড করা হচ্ছে পার্সেজ রিটার্ন, তো ডেবিট নোট সেন্ড করা যদি পার্সেজ রিটার্ন হয়, তো ডেবিট নোট রিসিভ করা সেলস রিটার্ন, মনে রাখতে হবে। আর ক্রেডিট নোট সেন্ড করা হলো সেলস রিটার্ন, কিন্তু ক্রেডিট নোট রিসিভ করা হলো পার্সেজ রিটার্ন। এগুলো প্রশ্নের মধ্যে থাকবে এই বিষয়গুলো। এই যে লিখছি সেন্ড, ডেবিট নোট সেন্ড করব সেলার বরাবর, রিসিভ করবে কি, রিসিভ করবে সেলারে, অর্থাৎ বিক্রেতা রিসিভ করবে। আর সে আবার এই পণ্যটা গ্রহণ করে আমার কাছে একটা সেই ক্রেডিট নোটটা লিখবে, লিখে এটা আবার সেন্ড করবে, রিসিভ করবে কি, পার্সেজার। বিষয়টা আশা করি ক্লিয়ার, বোঝা যাবে। হ্যাঁ, এটি ইম্পর্টেন্ট বিষয়, খুবই, এটা পুরো বইয়ের মধ্যে এই বিষয়গুলো আলোচনায় আসবে। অ্যাক্রুড এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এক্সপেন্স পেয়েবল, লাইবিলিটিস, এই তিনটা শব্দ কি, এক্সপেন্স। অ্যাক্রুডে অনেকগুলো নাম আছে, তাও আমি তিনটা দিছি, এগুলো আরো বিস্তারিত নাম আছে আরো সামনে। এক্সপেন্স যদি বকেয়া হয় দায় হবে। প্রিপেড এক্সপেন্স, আনএক্সপায়ার্ড এক্সপেন্স, সেগুলো কিন্তু অ্যাসেট, বা শুধু সাপ্লাই সেগুলো কিন্তু অ্যাসেট, অগ্রিম ব্যয়। অ্যাক্রুড ইনকাম, ইনকাম রিসিভেবল, ডিউ মানে বকেয়া প্রাপ্য আয়, সেগুলো কিন্তু অ্যাসেট, অর্থাৎ আয়ের বকেয়া সম্পদ, ব্যয়ের বকেয়া দায়, ব্যয়ের অগ্রিম সম্পদ। আনআর্ন ইনকাম বা রেভিনিউ, ওর অগ্রিম যদি আয় হয় সেটা কিন্তু লাইবিলিটিস। আনআর্ন রেভিনিউ আর্ন হলে দায় কমে এবং ইনকাম বাড়ে, এটাও মনে রাখতে হবে। এই আয়ের অগ্রিম, ব্যয়ের বকেয়া, আয়ের বকেয়া, চারটা বিষয় জায়গায় বলে রাখলাম। এবার আমরা ওই অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই বিষয়ে তো আমরা জানি, যার কাছ থেকে বাকি দিয়ে ক্রয় করা হয় সে হলো অ্যাকাউন্টস পেয়েবল, আর যার কাছে বাকি দিয়ে পণ্য বিক্রি করা হয় সে হলো অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এই জায়গায় আমি দুইটা জাবেদা আছে, জাবেদাগুলোর সমাধানও আমি দেখাবো পরে, প্রয়োজনীয় সমাধানগুলো নিজেরা একটু স্ক্রিনশট রেখে দিবা। আমি একটু বলে যাচ্ছি জাবেদাগুলা, গুরুত্বপূর্ণ কিছু বিষয়। একটা পারপিচুয়াল সিস্টেম আর একটা মনে হয় পেরিয়ডিক সিস্টেম। যাক, বেসিক জাবেদা থেকে শুরু হবে যে অন জানুয়ারি 2018 Hassan established Bengal Company Limited. The following transaction were completed the during month. First in January, invested cash 60,000 টাকা, equipment 80,000 টাকা, account receivable 48,000 টাকা, সাপ্লাই 10,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 50,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা এবং লোন করছে 20,000 টাকা। এই নিয়ে সে বিজনেস স্টার্ট করছে।
সেই ক্ষেত্রে আমাদের জাবেদাগুলো আমি দেখাবো, আমি একবার বলে যাচ্ছি, পরে আমি আবার জাবেদাটা দেখাবো, নিজেরাও চেষ্টা করো করার জন্য, দেখবা মিলে কিনা। ক্যাশও কিন্তু 80,000 টাকা হবে, যেহেতু লোনের টাকা এই ক্যাশের টাকা যোগ করতে হবে। এগুলো কিন্তু বিগিনিং ব্যালেন্স না, যে ট্রায়াল ব্যালেন্স, এই যে গত বছরের 2017 সালের ডিসেম্বর 31-এর ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্সগুলো, তাহলে কিন্তু ক্যাশটা যোগ করতে হইতো না। যেহেতু সে ঋণ করছে, টাকা 20,000 বাড়ছে, ক্যাশ টাকা 60,000 আছে, তার মানে ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ ডেবিট হবে 80,000, ইকুইপমেন্ট ডেবিট হবে 80,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 48,000, সাপ্লাই ডেবিট হবে 10,000। যেহেতু এটা পারপিচুয়াল সিস্টেম না, পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যার কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা যাবে না, লিখতে হবে কি পারচেজ ডেবিট 50,000। আর মার্চেন্ডাইজ দেখলেও লেখা হবে, সেটাকে আমরা প্রারম্ভিক মজুত পণ্য হিসেবে গণ্য করবো, ডেবিট 50,000, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 30,000, লোন ক্রেডিট 20,000। সবগুলা ডেবিট যোগ করে এই 20,000 আর 30,000 50,000 টাকা মাইনাস করলে আমরা কি টাকা পাবো? ক্যাপিটালের টাকাটা পেয়ে যাবো। বিষয়টা ক্লিয়ার? এই ক্যাশের সাথে এটা কিন্তু যোগ হবে, তো সবগুলা ডেবিটাকে ক্লিয়ার করে ডেবিটে ক্রেডিটটা বাদ দিয়ে ক্যাপিটালের টাকাটা পেয়ে যাব। যেহেতু বেসিক থেকে শুরু করা, সেই জন্য এই সহজ থেকে শুরু করা। কিন্তু পারচেজ গুডস, যে পারচেজ গুডস 15,000 ইন ক্যাশ, তাহলে কি হবে? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, যেহেতু নগদে উল্লেখ করা আছে, উল্লেখ না থাকলেও বুঝতাম এটা নগদ কিন্তু। তারপরে বট মানে ক্রয় করা, বট গুডস 20,000 অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপরে পারচেজ গুডস ফ্রম আজিজ, তাহলে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ব্র্যাকেটে পারলে আজিজ লিখে ক্রেডিট করব। এটাও কিন্তু বাকিতে, কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে বাকিতে ক্রয় বিক্রয় হয়েছে মনে করতে হয়। পারচেজ গুডস বাই ইস্যুইং চেক ইস্যু করে ক্রয় করা হলে পারচেজ ডেবিট ব্যাংক ক্রেডিট। তো পারচেজ কয়টা পাইলাম? 1 2 3 4টা পারচেজ পেয়ে গেলাম। সোল গুডস এত টাকা ইন ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এবং প্রশ্ন হইতে পারে, ক্যাশ টাকা আসছে বিক্রয়, ক্যাশ কিন্তু সম্পদ অ্যাসেট, আর সেল করলে আয় হয়, আয় হলে ক্রেডিট হয়। তারপরে সোল গুডস টু করিমের কাছে বিক্রয় 10,000 টাকা, তাহলে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তারপরে পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট অন ক্রেডিট, তাহলে হবে সাপ্লাই ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। বরুড ঋণ করা হলো 50,000 টাকা ফ্রম এবি ব্যাংক থেকে বাই সাইনিং এ নোট পেয়েবল, নোট পেয়েবল ইস্যু করে ব্যাংক থেকে ঋণ নিলাম, তাহলে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। ক্যাশ বাড়ছে এবং দায় বাড়ছে, সেই দায়ের নাম হলো নোট পেয়েবল। গুডস রিটার্ন টু আজিজকে পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে এটার নাম হলো পারচেজ রিটার্ন। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট 1500 টাকা। ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ফর জানুয়ারি মাসে বিজ্ঞাপন ব্যয় সংগঠিত হলো, বাট কি করা হয়নি এখনো পেমেন্ট করা, 2018 15,000 টাকা অন ক্রেডিট, বাকিতে সংগঠিত হয়েছে, বিজ্ঞাপনী ব্যয়টা বাকিতে হয়েছে। আমরা সেটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, অর্থাৎ দায় পাশে দিয়ে দিলে হবে। পেয়েবল না দিয়ে যদি অ্যাকাউন্টস পেয়েবলও দেওয়া যায় সমীকরণে বসানোর সময়, তাও করা যায়, সমস্যা নাই। নর্মাল জাবেদা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। সমীকরণে যখন বসাবো আমরা এটা অ্যাকাউন্টস পেয়েবলের করে বসায় দিব, তাতে কোনো সমস্যা হবে না। আর তুই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল আলাদা নাম দিয়ে বসো, তাও হবে। পেইড স্যালারিজ পে করা হলো, স্যালারি পে করলে কি হবে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। তারপরে হলো মিসেলেনিয়াস এক্সপেন্সেস। এই মিসেলেনিয়াস শব্দটা চাকরি পরীক্ষায় বানানটা পর্যন্ত আসে, এই বানানটা একটা জটিল বানান, সেই জন্য তোমরা এই বানানটাও শিখে রাখো, অর্থটাও জেনে রাখো। বিবিধ ব্যয় 1600 টাকা ওয়ার পেইড, মানে বিবিধ ব্যয়ের টাকা পরিশোধ করছে, তাহলে কি হবে? অ্যাডভার্টাইজিং মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তারপরে সার্ভিস প্রোভাইডেড, কিছুক্ষণ আগেও বলছিলাম, সার্ভিস প্রোভাইডেড কমপ্লিটেড রেন্ডার পারফর্ম ফর ক্যাশ 15,000 টাকা অ্যান্ড অন ক্রেডিট 16,000 টাকা, তাহলে অ্যাকাউন্ট ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর দুইটা যোগ করে একসাথে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 31,000 টাকা হবে। তারপরে আর্ন ফর সার্ভিস রেন্ডার 30,000 টাকা, ব্র্যাকেটে বলতে 20,000 টাকা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স অ্যান্ড ব্যালেন্স 10,000 টাকা ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট। বাকি যে 10,000 টাকা সেটা বাকিতে আছে, কাস্টমারতে এখনো আমি পাইনি, তাহলে আমি নগদ টাকা পাইছি 10,000, ক্যাশ ডেবিট 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট একসাথে 30,000 টাকা।
পেইড দ্য ডিউ অ্যামাউন্ট অফ অ্যাডভার্টাইজিং, ওই যে বিজ্ঞাপনী বেটা সংগঠিত হয়েছিল বাকিতে সেই টাকাটা আজকে পেমেন্ট করছি। তাহলে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টস পেয়েবল বা ওই আগে যেভাবে আমি রেকর্ড করছি ওটা যদি লিখি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আর যদি অ্যাডভার্টাইজিং পেয়েবল আগে লিখে রাখি তাহলে অ্যাডভার্টাইজিং পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট হবে। আগে যে জার্নাল দিব সেটার ভিত্তিতে জার্নালটা দিতে হবে। তারপরে আসলো পেমেন্ট মেড টু গুডস সাপ্লায়ার ইন ফুল লেস দেন 2%, ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট জানুয়ারি 4 তারিখ, জানুয়ারি 4 তারিখে যে লেনদেনটা হয়েছিল, জানুয়ারি 4 তারিখে আমার কত টাকা লেনদেন হয়েছে সেই টাকাটা আজকে পেমেন্ট করছি। 4 তারিখের লেনদেনটা আমার আগে একটু দেখতে হবে। 20,000 টাকার পণ্য, 20,000 টাকার পণ্য আগে কি করছিলাম? ক্রয় করছিলাম। আজকে কি করলাম? তাকে পেমেন্ট করছি। তাহলে পাওনাদারকে পরিশোধ করছি 20,000 টাকা। তাহলে আমাদের জাবেদাটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 20,000 টাকায় হবে। আর যেহেতু ডিসকাউন্ট হয়েছে, এটা কোন ডিসকাউন্ট? পার্সেস ডিসকাউন্ট অথবা ডিসকাউন্ট ইনকাম, তাই আমি লিখতে পারি ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট 20,000 টাকার 3% 600 টাকা। আমি ক্যাশ পাইছি কত টাকা? আমি ক্যাশ থাকি কত টাকা পেড করলাম? 19,400 টাকা ক্যাশ পেড করছি। বিষয়টা ক্লিয়ার? এবার আসি আবার রিসিভ অ্যামাউন্ট অফ দ্য ফ্রম কাস্টমার লেস দেন 5% ডিসকাউন্ট, জানুয়ারি 8 তারিখ। এবার জানুয়ারি 8 তারিখে কত টাকা ট্রানজ্যাকশন হলো দেখতে হবে। করিমের কাছে 10,000 টাকা বিক্রি করছিলাম, আজকে আমি 10,000 টাকা পাইছি, তাহলে আমি এই অ্যাকাউন্ট ক্যাশ টাকা পাইছি। তাহলে কি হবে? ক্যাশ ডেবিট 10,000 টাকার 5% ডিসকাউন্ট পাইছি, তার মানে 9,500 টাকা পাইছি। আর এই যে 500 টাকা আমি কম পাইছি সেটার নাম কি? ডিসকাউন্ট এক্সপেন্স। এটা কিন্তু আমার জন্য লস। ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট হবে কত টাকা? 500 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 10,000 টাকা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরই সমাধান অলরেডি এটা ইউটিউবে দেওয়া হবে, এটির ইকুয়েশনও করানো হয়েছে এবং এটার সমাধানটা একটু দেখায় দিই। তোমরা চাইলে একটু লিখে রাখতে পারবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা। এই প্রবলেম 1 এর সলিউশন। হ্যাঁ, তোমরা সবটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি সুন্দর করে লিখে রাখছি। স্ক্রিনশট দিয়ে রাখো আর অথবা দেখে আগে লিখে নিজেরা দেখো কয়টা হয়। এটা হলো বেসিক জাবেদা, এগুলো তোমাদের জানা না থাকলে সামনে আগানোর কোনো দরকার নাই, পারবা না কিছু করতে। তারপরে তো ধারাবাহিক আলোচনা তো আছে, আমি শুধু একদম প্রথম দিনের ক্লাসেরই আলোচনা, হিসাব বিজ্ঞান থেকে শুরু করে বিস্তারিত সব কিন্তু লেখা হয়েছে। এগুলো এদিক দিয়ে আমি সমীকরণও করাই। আর আমার ইউটিউব যে চ্যানেলটা তোমরা যারাই দেখবা স্টুডেন্ট, অবশ্যই কমেন্টস করে যাইবা, যেখান থেকেই দেখো, বাংলাদেশে যে কলেজ থেকেই দেখো, কোনো সমস্যা হলে কমেন্টস করে রাখবা, আমি সেটা দেখা মাত্রই রিপ্লাই দিব যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে যে আরেকটা অঙ্ক ছিল, 2টা অঙ্ক করে আজকের মতন সমাপ্তি হবে। রূপসী ট্রেডার্স স্টার্টেড হার ওন ডেলিভারি সার্ভিস, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকারিং ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি। জানুয়ারিতে তার নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। কি কি হয়েছে দেখবো। ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট বিজনেস 50,000, 5 লাখ টাকা। তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, সিম্পল যাবে না। তারপরে হচ্ছে পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ, অফিস ইকুইপমেন্ট কিনছি, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। তারপরে যেটা ছিল ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অন অ্যাকাউন্ট, এটা সেম কিছুক্ষণ আগেও পাইছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ, তো অফিস সাপ্লাই ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে রেন্ডার সার্ভিস প্রোভাইডেড 1,40,000 টাকা, অফ হুইচ 1,40,000 টাকা, অফ হুইচ যার মধ্যে 1,20,000 রিসিভ ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স ডিউ ইজ বিল কাস্টমার অন অ্যাকাউন্ট। তো এই কিছুক্ষণ আগেই বলে আসছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1,40,000 টাকা। উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ এত টাকা। তাহলে উইথড্র বা উইথড্রয়াল বা ড্রয়িং ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তারপরে হলো পেইড অ্যামাউন্ট ডিউ ফর দ্য মান্থ অফ ফর দ্য ট্রানজ্যাকশন অফ জানুয়ারি 10,000, 10 তারিখে যে ট্রানজ্যাকশন ছিল আজকে টাকা পেমেন্ট করছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স না ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 25 তারিখ সার্ভিস পারচেজ এডিশনাল সাপ্লাইজ 50 এত টাকা, আবার অফিস সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। পেড স্যালারিজ এমপ্লয়িজ, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিল্ড অন জানুয়ারি
18 তারিখ যাকে সার্ভিস দেওয়া হয়েছিল আজকে তার কাছ থেকে টাকা পাইছি। 18 তারিখে বাকি ছিল 20,000 টাকা, সেই 20,000 টাকা আজকে রিসিভ করলাম। তার মানে অ্যাকাউন্টস ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 20,000 টাকা। অফিস সাপ্লাইজ অন হ্যান্ড 60,000 টাকা। অফিস সাপ্লাইজ অন হ্যান্ড 6,000 টাকা সাপ্লাইজ আছে। আমার সাপ্লাইজ একবার ছিল 5,000 আর একবার 5,500, তার মানে 10,500 টাকা সাপ্লাইজ এই পর্যন্ত কিনা হয়েছিল। সাপ্লাইজ আমার আছে 6,000, নাই 4,500, সেটা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট ক্যাপিটাল। এটা কিন্তু এটা এই অঙ্কটা নিয়ে আমরা কিন্তু অলরেডি করা আছে, এটার ইকুয়েশনও করা আছে। তা আজকে বেসিক জাবেদা আগে শিখতে হবে, তারপরে ইকুয়েশন নিয়ে ক্লাস করতে হবে। তো যারা আমার ভিডিওটা দেখো, আমার যে ফেসবুক গ্রুপগুলো আছে, প্রাইভেট গ্রুপগুলোতে রিকোয়েস্ট পাঠাও। তুমি আমার সাথে কন্ট্যাক্ট না করে রিকোয়েস্ট পাঠিয়ে কোনো লাভ নেই। তো তুমি তো জয়েন করতে পারবে না কেন? আগে তো যোগাযোগ করতে হবে। প্রশ্ন রাখছি না অনেকগুলা, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন গ্রুপে শুধু রিকোয়েস্ট পাঠাও। আমি সবাইকে অ্যাকসেপ্ট তো আমার করতে হবে, যেহেতু এটা পরিচালনার দায়িত্ব আমার। সুতরাং আগে আমার সাথে কন্ট্যাক্ট করো, দেন তোমরা এই যোগাযোগ করো। তো আশা করি এটারও আমি সমাধানটা একটু দেখাই দিই, চাইলে তোমরা নিজেরা এটা করে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তারপরে নিজেরাও করতে পারো, প্র্যাকটিস করো। আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করো। যারা ষষ্ঠ পর্যন্ত ভিডিওটা দেখবা, একটা কমেন্ট করে যাইবা তুমি সবটুকু বুঝতে পারছো কিনা। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্লাস করার পরে তোমাকে আমি অন্যান্য আরও জাবেদা দেখানো হবে। অলরেডি আমার বই কিন্তু গ্রুপে শেষ হয়ে গেছে, প্রাইভেট গ্রুপে খুব বেশি একটা বাকি নাই। তো সম্ভব যারা এখনো বিভিন্ন চাকরি বাকরি করো, পড়াশোনা ওইভাবে সময় দিতে পারো নাই, তারা সিরিয়াসলি অবশ্যই দ্রুত যোগাযোগ করো। নাম্বার দেওয়া আছে, এই যে ভিডিওটা এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আগে তো আমি সব বলেও আসছি, এখন নিজেরা দেখে রাখতে পারো। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমি শুধু বলি না, যাদের প্রয়োজন তারা যোগাযোগ করো। আজকের মতন রেখে দিলাম, আল্লাহ হাফিজ। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিনান্স, আমার অনার্সের এই প্রায় 16টা সাবজেক্টের ক্লাস চলতেছে। যারা এখনও বই পাচ্ছ, দ্রুত যোগাযোগ করো। আশা করি সমাধান হবে নিশ্চিত। এটাতে অ্যাকাউন্টিং ফিনান্স প্লাস থাকবে, ভয়ের কোনো কারণ নাই। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ। আর পেজটা তো অবশ্যই লাইক দিয়ে রাখবা।